চ্যাম্পিয়ন্স লিগে আজকে একটা ক্লাসিক নাইটের অপেক্ষা। মিউনিখের মাঠে বায়ার্ন মিউনিখ ভার্সেস রিয়াল মাদ্রিদ, চ্যাম্পিয়ন্স লিগ কোয়ার্টার ফাইনাল সেকেন্ড লেগ রাত 1টায়। নাবিল খান, রিয়াল মাদ্রিদকে খেলতে হবে বায়ার্নের মাঠে। বায়ার্ন হচ্ছে গিয়ে টপ ফর্মে রয়েছে, 15 ম্যাচ তারা আনবিটেন। সান্তিয়াগো বার্নাবিউতে যে রিয়াল মাদ্রিদকে 2-1 গোলে হারিয়ে এসেছে। এই ম্যাচটায় হোম অ্যাডভান্টেজ, রিসেন্ট ফর্ম রিয়াল মাদ্রিদের থেকে বায়ার্ন মিউনিখ এগিয়ে, এইটা বলতে আমার মনে হয় কোনো দ্বিধা থাকার কথা না। কিন্তু আলভারো আরবেলোয়া এত বেশি আত্মবিশ্বাসী, তিনি বলে দিচ্ছেন তার দল এখানে জিততে এসছে, এবং রিয়াল মাদ্রিদ ভক্তরা সম্ভবত এতে আরো বেশি স্বপ্ন দেখবেন, তার কথায় ভরসা করতে চাইবেন, লড়াই করতে প্রস্তুত, ইতিহাস গড়তে প্রস্তুত, ফিরে আসতে প্রস্তুত। এই মাঠে আমরা আগেও খেলেছি, আমিও খেলেছি। দুর্দান্ত এক পরিবেশ তৈরি হয় ম্যাচের সময়, আর রিয়াল মাদ্রিদ ফুটবলাররা এর সঙ্গে অভ্যস্ত। আমার দলের প্রত্যেকটা ফুটবলার বিশ্বাস করে এই ম্যাচে আমরা কামব্যাক করব, মিরাকল লাগবে না। আগের ম্যাচে ওদের গোলকিপার ছিল সেরা খেলোয়াড়। যারা রিয়ালকে চেনেন তারা জানে আমাদের মিরাকল প্রয়োজন নাই। এরপরে তিনি আরো 2বার একটা কথা বলেছেন, সেটা হচ্ছে আমরা 15 বার চ্যাম্পিয়ন্স লিগ জিতেছি। হ্যাঁ, এইটা তিনি আমি যতটুকু দেখেছি যেটা 2বার মেনশন করেছেন এই ম্যাচের প্রেস কনফারেন্সের আগে। বসুন্ধরা টিস্যু, অশুদ্ধতার বিরুদ্ধে এক বিন্দুও ছাড় নয়। আমাদের সঙ্গে ম্যানেজিং মাদ্রিদের মেহেদি হাসান আছেন, এবং তার কাছ থেকে আমরা শুনি যে রিয়াল মাদ্রিদের এই যে এত স্বপ্ন, এত কনফিডেন্স, এটা কি সমর্থক হিসেবে আপনিও পাচ্ছেন আজকের ম্যাচের আগে? না, সমর্থক হিসেবে আমি আরবেলোয়ার সমান সমান কনফিডেন্স হয়তো পাচ্ছি না। ধন্যবাদ রিফাত মাসুদ আপনাকে। রিয়াল মাদ্রিদের এই যারা অন্তর্বর্তীকালীন কোচ হন তাদের মধ্যে কবিত্ব ব্যাপারটা থাকে। সান্তিয়াগো সোলারি একইভাবে কথা বলতেন। সান্তিয়াগো সোলারি আই থিঙ্ক একবার বলেছিলেন যে মেসির পায়ে যখন বল যায় তখন পৃথিবী ওই বলকে আবর্তিত করে ঘোরে, বা সামথিং অ্যালং দোজ লাইনস। তো আরবেলো মানে অন্তর্বর্তীকালীন কোচ, উনি একটু এই মানে ভাব গাম্ভীর্যপূর্ণ এই ধরনের কথাবার্তা বলতে পছন্দ করেন। তিনি আত্মবিশ্বাসী কোচ, যেহেতু রিয়াল মাদ্রিদের সাথে তার হিস্ট্রিটা অনেক পুরনো, তিনি কাস্টিয়ার প্লেয়ার ছিলেন, এবং কোচ হিসেবে আসলে এখানে রিয়াল মাদ্রিদের কোচ হিসেবে চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচ, মিউনিকে ম্যাচ, বায়ার্ন মিউনিকের বিপক্ষে ম্যাচ, তার আসলে আত্মবিশ্বাস মানে ফেক আত্মবিশ্বাস হলেও সেটা না দেখানো ছাড়া তেমন কোনো উপায় নেই। এটা অনেকটা মানে বাধ্যতামূলক তার এখানে আত্মবিশ্বাস দেখাতে হবে। আই থিঙ্ক সেই জায়গা থেকেই তিনি দেখাচ্ছেন। বাট রিয়াল মাদ্রিদের আই থিঙ্ক রিয়েলিটি তার থেকে কিছুটা ভিন্ন। আত্মবিশ্বাসের যে প্রসঙ্গটা রিফাত মাসুদ আপনি উল্লেখ করেছেন, সেই ব্যাপারটা হচ্ছে রিয়াল মাদ্রিদ সমর্থকরা মোটামুটি ফেব্রুয়ারি মাসের দিকে বুঝতে পারেন যে এই মৌসুমে লালিগার রেসে যদি রিয়াল মাদ্রিদ নাও থাকে, চ্যাম্পিয়ন্স লিগে রিয়াল মাদ্রিদের ওভারঅল ফর্ম দেখে মোটামুটি ফেব্রুয়ারি মার্চ মাসের দিকে একটা ধারণা করা যায় যে মানে এই মৌসুমে কি আত্মবিশ্বাসের কারণ রয়েছে কি কারণ নেই। বাট এই মৌসুমে রিয়াল মাদ্রিদের আসলে মানে ওভারঅল খেলার যে মান, সেই মান আমাদেরকে খুব একটা আত্মবিশ্বাসী হতে দেয় না। আমি ব্যক্তিগত জীবনে পর্দার বাইরে রিয়াল মাদ্রিদের যদি টপ মানে 10 জন পৃথিবীতে পেসিমিস্টিক ফ্যান থাকেন, আমি তাদের মধ্যে উপরের দিকেই থাকবো। কিন্তু আপনার শোতে আমি সাধারণত একটা নিউট্রাল পার্সপেক্টিভ দেওয়ার চেষ্টা করি সবসময়। বাট এই ম্যাচে আসলে কেন যেন সবকিছু বিবেচনা করে খুব বেশি আত্মবিশ্বাস প্রদর্শন করতে পারছি না। আচ্ছা, বায়ার্ন মিউনিখের সাথে তো ফার্স্ট ম্যাচটা বার্নাবিউতে সেইটা দেখলেন। রিয়াল মাদ্রিদকে ফার্স্ট হাফে মোটামুটি এক প্রকার চেপেই ধরেছিল বায়ার্ন মিউনিখ, যদিও সেকেন্ড হাফে একটা অন্য রিয়াল মাদ্রিদকেই দেখা গেছে। সেই রিয়াল মাদ্রিদে ফিরতে চাইবে আজকে আলিয়াঞ্জ আরেনায়। কিন্তু প্রশ্নটা হচ্ছে, বায়ার্নকে আটকাতে হলে রিয়াল মাদ্রিদের এই ম্যাচে তাদের 2টা বড় বড় মিসিং কিন্তু রয়েছে। আমরা যদি দেখি, চুয়ামেনিকে এই ম্যাচটা রিয়াল মাদ্রিদ পাচ্ছে না। আসেনসিও, তিনিও ইনজুরিতে পড়ে গেছেন। এই 2 জনের মিসিং, স্পেশালি চুয়ামেনির মিসিং, এইটা তো আজকের ম্যাচে একটা বড় মিসিং হয়ে থাকবে রিয়াল মাদ্রিদের। শুধু চুয়ামেনিতে, আসেনসিও তো উনি এমনিতেও প্রথম একাদশের খেলোয়াড় না। সো অরেলিয়ান চুয়ামেনি একটা অনেক বড় মিস। অরেলিয়ান চুয়ামেনি যখন রিয়াল মাদ্রিদে এসেছেন, তারপরে কিন্তু তার ক্যারিয়ার ট্র্যাজেক্টরি যেই রকম হওয়ার কথা সেই রকমটা আসলে এই মৌসুমের আগ পর্যন্ত ছিল না। কারণ তিনি একটা লম্বা সময় খেলেছেন বেসিক্যালি সেন্টার ব্যাকে। রিয়াল মাদ্রিদ শেষ যেবার চ্যাম্পিয়ন্স লিগ জেতে 2024 সালে, সেই মৌসুমটা উনি প্রায় পুরোটাই সেন্টার ব্যাকে খেলেছেন। এরপরে মিডফিল্ডে তার পারফরমেন্সের মধ্যে আপনি মানে ঠিক কাসেমিরোকেও খুঁজে পাওয়া যায়নি, আবার একজন মানে প্রচন্ড রকমের বল প্লেয়িং
সিডিএম থেকে বা নাম্বার 6 থেকে যেটা এক্সপেক্ট করা হয় সেই ধরনের পারফরমেন্সও তার কাছ থেকে যেই লেভেলে এক্সপেক্ট করা হয়েছিল তিনি যখন রিয়াল মাদ্রিদে আসেন সেরকম পাওয়া যায়নি এই মৌসুমের আগ পর্যন্ত। কিন্তু এই মৌসুমে কিন্তু হি হ্যাজ বিন অ্যান অ্যাবসলিউট রক। তিনি রিয়াল মাদ্রিদের সেরা সেরা খেলোয়াড়দের মধ্যে একজন ছিলেন। কিন্তু এরকম একটা সময়ে এসে আসলে তাকে না পাওয়া এটা অবশ্যই দুঃখজনক এবং তার না থাকাটার জন্য রিয়াল মাদ্রিদকে আসলে অনেক কিছু বদলাতে হবে। যেমন আজকে ফেদে ভালভার্দে খেলবেন তার পজিশনে, আর্দা গুলার খুব সম্ভবত খেলবেন না, যেটা স্প্যানিশ মিডিয়ায় বলা হচ্ছে যে ব্রাহিম দিয়াজ ডান সাইডে খেলবেন। তো অনেকগুলো পিস মুভ অ্যারাউন্ড করতে হচ্ছে আরবেলোয়াকে শুধুমাত্র চুয়ামেনি না থাকার কারণে। সো অবভিয়াসলি হিউজ মিস, ডিফেন্সে অনেক বড় মিস। তিনি আক্রমণ ভাগেও একজন এরিয়াল থ্রেট হিসেবে কাজ করেন। তো টু ফোল্ড মিস আসলে অরেলিয়ান চুয়ামেনি। মেহেদী, আমরা একটু 11টা মেলাই। হ্যাঁ, মানে স্প্যানিশ মিডিয়ার যে 11টা আমরা পাচ্ছি বা আপনি যেটা ধারণা করছেন আমরা যেটা বুঝছি, নিচ থেকে আসি, আমরা একটু ফরমেশনটা দেখে নিই যে রিয়াল মাদ্রিদের প্রবাবল 11 আসলে কেমন হতে পারে। আন্দ্রে লুনিন গোলবারের নিচে। আমি যদি রাইট ব্যাক থেকে আসি, আর্নল্ড, মিলিতাও, রুডিগার, মেন্দি, তাই তো? জি। তারপরে কি আমরা বেলিংহ্যামকে আজকে ম্যাচে, এইটা একটা প্লাস পয়েন্ট রিয়াল মাদ্রিদের জন্য। আর্দেগুলার যদি না খেলেন, আমার কাছে তো আর্দেগুলারের খেলা ফার্স্ট লেগে ভালোই মনে হয়েছিল। আমি জানি না ওই চেঞ্জটার কারণ কি আসলে চুয়ামেনি না থাকার কারণে টিমের ব্যালেন্স ধরে রাখার জন্য, কিন্তু ব্রাহিম দিয়াজের এই ইনক্লুশনটা রিয়াল মাদ্রিদকে আসলে কি করে হেল্প করতে পারে ট্যাকটিক্যালি স্পিকিং? দেখুন, ব্রাহিম দিয়াজ প্রথমত উনি মোটামুটি ডিফেন্সে খেটে খাওয়া খেলোয়াড় আমরা অনেক সময় বলে থাকি। সো উনি ডিফেন্সে মোটামুটি ভালো হেল্প করেন যেই উইংয়ে খেলেন না কেন। আর আরেকটা হচ্ছে বল হোল্ড করে হচ্ছে মানে সতীর্থদেরকে আউটলেট হিসেবে নিজেদেরকে তৈরি করার সুযোগ দেওয়া, তারপর সেখানে বল খুঁজে পাওয়া, পাস খুঁজে পাওয়া, এই কাজগুলো ব্রাহিম দিয়াজ ভালো করেন। এবং এমবাপে যে সময়টায় অনুপস্থিত ছিলেন ইনজুরির কারণে, সেই সময়টায় কিন্তু ব্রাহিম দিয়াজ মোটামুটি একজন নিয়মিত নাম ছিলেন আরবেলোয়ার দলে। তো যেহেতু এটা রিয়াল মাদ্রিদের জন্য এই ম্যাচটা বেসিক্যালি এই সিজনের ফাইনাল ম্যাচ, রিয়াল মাদ্রিদ লা লিগার রেস থেকে ছিটকে গিয়েছে গত 2 সপ্তাহের মধ্যে। এই ম্যাচ মানে না জেতা বা চ্যাম্পিয়ন্স লিগের পরবর্তী রাউন্ডে না যাওয়ার মানে হচ্ছে রিয়াল মাদ্রিদকে বাকি 7টা ম্যাচ অনেকটা মানে প্রি সিজন ফ্রেন্ডলির মতো 7টা ম্যাচ হেলে দুলে খেলতে হবে, যেটা কখনোই মানে কাম্য না রিয়াল মাদ্রিদ সমর্থকদের বা ক্লাবের কারো কাছে, যে সিজনের এত আগে কোয়ার্টার ফাইনালি বাদ পড়ে গিয়ে লা লিগায় আর কিছু খেলার মতো নেই, 7-8টা ম্যাচ শুধু এমনিতেই খেলতে হবে। সো রিয়াল মাদ্রিদের জন্য এটা একরকমের ফাইনাল ম্যাচ এবং এই ম্যাচে রিয়াল মাদ্রিদ এক গোলে পিছিয়ে আছে। সো আক্রমণ ভাগের ধার আরেকটু বাড়ানোর জন্যই, যেহেতু রদ্রিগো এই মুহূর্তে নেই, ভিনিসিয়াস এবং এমবাপে ছাড়া আসলে আক্রমণ ভাগে আর ওই ধরনের ভরসা রাখার মতো খেলোয়াড় এই মুহূর্তে নেই, তাই ব্রাহিম দিয়াজকে রাখার ব্যাপারটা। আর আরেকটা হচ্ছে, আমি আর্দা গুলার আর থিয়াগো পিটারসের আপনি যেই গ্রাফিকটা দেখিয়েছেন, আমার মনে হয় এটা সম্ভাবনা 70-30, 70% সম্ভাবনা রয়েছে আর্দা গুলার খেলার, 30% থিয়াগো পিটারসের। কারণ আর্দা গুলারও এই মৌসুমে রিয়াল মাদ্রিদে যারা ভালো পারফর্ম করেছেন তাদের মধ্যে একজন, বিশেষ করে দ্বিতীয় ভাগে। কিন্তু থিয়াগো পিটারস হচ্ছেন একজন এমন প্লেয়ার, তাকে ওই রোমিং আউটলেট হিসেবে আরবেলোয়া ব্যবহার করতে খুব পছন্দ করেন, কারণ তিনি সবসময় অন দা রান থাকেন, সবসময় যার পায়ে রিয়াল মাদ্রিদের বল থাকুক তিনি তার কাছাকাছি থাকার চেষ্টা করেন যেন সেখান থেকে একটা পাস খুঁজে নেওয়া যায়। এই প্রোফাইলের মিডফিল্ডার রিয়াল মাদ্রিদের এই দলে আর একজনও নেই। সুতরাং এই ম্যাচেও রিয়াল মাদ্রিদকে প্রচুর খাটতে হবে, প্রচুর দৌড়াতে হবে। তো সেখানে আসলে থিয়াগো পিটারস অনেকটাই হেল্প করেন। এবং ব্রাহিম এবং আর্দা গুলারের প্রোফাইলের দিকে তাকালে অনেক কিছু মধ্যে সিমিলারিটিও খুঁজে পাওয়া যায়। তো সবকিছু বিবেচনা হয়তো ব্রাহিম আর আর্দা গুলারের মধ্যে শেষ পর্যন্ত একজন খেলতে পারেন, যদি থিয়াগো পিটারস মাঠে থাকেন। আপনাকে অনেক ধন্যবাদ, এই রাত জেগে আপনি আমাদেরকে সময়টুকু দিয়েছেন। আবার বার্নাবিউ যাচ্ছেন কবে? তাড়াতাড়ি যাচ্ছেন নাকি? এখনো সহসা কোনো পরিকল্পনা নেই, দেখা যাক। সেমিফাইনালে উঠলে যাবেন? না, এই মৌসুমে হয়তো আর যাওয়া হবে না, আগামী মৌসুমে চিন্তা করা যাবে। ঠিক আছে মেহেদী, অনেক অনেক ধন্যবাদ, থ্যাংক ইউ সো মাচ। আমাদের সঙ্গে ছিলেন ম্যানেজিং মাদ্রিদের অ্যানালিস্ট মেহেদী হাসান, যিনি নিয়মিত কাজ করছেন রিয়াল মাদ্রিদের অ্যানালিসিস নিয়ে, এবং তিনি আসলে ওইভাবে ভরসা পাচ্ছেন, অ্যাজ এ ফ্যান বলেন, অ্যাজ এন অ্যানালিস্ট বলেন, রিয়াল মাদ্রিদ ভক্ত আবার আপনিও তো, মানে আপনি কি পাচ্ছেন ভরসা? সেটা না পাওয়ার পেছনে অনেকগুলো কারণ আচ্ছা, ঠিক আছে, দারুণ। দেখেন, রিয়াল মাদ্রিদ হচ্ছে আপনার 3টা ম্যাচে ব্যাক টু ব্যাক তারা হারলো। লা লিগে আপনি 2 ম্যাচে পয়েন্ট হারিয়েছেন, বায়ার্নের কাছে আপনি নিজেদের ঘরের মাঠে হেরেছেন, এবং দলের মানে
ঠিক উল্টো পিঠে আসলে বায়ার্ন এবং রিয়াল এই দু দলের অবস্থান। বায়ার্ন রয়েছে একেবারে আপনার পিকে, বুন্দেসলিগা তো শিরোপা অলমোস্ট ডান, বুন্দেসলিগাও যে ফর্মটা তারা দেখাচ্ছে ওই মানে 100 গোল প্লাস, সেইটা হচ্ছে রিয়াল মাদ্রিদকে ওই তিনজন মিলেই রিয়াল মাদ্রিদকে আজকে ওই টাফ টাইমটা উপহার দিতেই পারে। এবং আরও একটা জিনিস যদি খেয়াল করেন রিয়াল মাদ্রিদের না, ধরেন আপনি মেহেদী ভাই যেটা বলছিলেন যে ব্রাহিম দিয়াজ এবং আর্দেগোলার দুইজনকে যদি আপনি একসাথে স্টার্ট করিয়ে দেন, আপনার কিন্তু ওইটাও মাথায় রাখতে হবে পরের দিয়ে কিন্তু আপনার ডিপেন্ডেবল এবং উইথ এক্সপেরিয়েন্স প্লেয়ার কিন্তু আপনার স্কোয়াডে কম। ওই চেঞ্জিং এর জায়গাটায় হ্যাঁ ওইটাও কিন্তু হচ্ছে একটা ব্যাক অফ দ্য মাইন্ড কাজ করবে। সেই ক্ষেত্রে মনে হয় আসলে থিয়াগোকে মানে, কারণ আর্দাগুলারকে আপনি মিডফিল্ডেও ইউজ করতে পারবেন, আপনি চাইলে ব্রাহিমকে দিয়ে যদি আপনি স্টার্ট করান ওই ব্রাহিমের জায়গাতেও আপনি ইউজ করতে পারবেন। তবে আজকের ম্যাচে আমার মনে হয় যে বায়ার্ন মিউনিখকে জিততে হবে। মানে বায়ার্ন মিউনিখের এই ম্যাচ যদি বায়ার্ন ড্র করে পারবে না, মানে এই ম্যাচ ড্র হওয়ার ম্যাচ আমার কাছে মনে হয় না আর কি, মানে আমার কাছে মনে হয় না। যদিও ড্র হলে তারা হতে আমি জানি, কিন্তু আমি বলছি যে ড্র এর মেন্টালি তো বায়ার্নে থাকার কোনো কারণই নাই। তাদের ঘরের মাঠে খেলা, তারা জার্মান মেশিন, তারা জেতার জন্যই মাঠে নামবে। কিন্তু আমার কাছে মনে হয় তাদেরকে জিততেই হবে এই ম্যাচটাতে। এবং এই কথাই বায়ার্নের কাছ থেকে আসছে, বিভিন্ন জনের কাছ থেকে। সেই কিমিখের কথা বলেন, ভিনসেন্ট কম্পানির কথা বলেন, তারা কিন্তু ফার্স্ট ম্যাচ জেতার পরে বারবার বলছে যে আমাদের সেকেন্ড ম্যাচ জিততে হবে, সেকেন্ড ম্যাচে কিছু একটা করে টাইয়ে পরের রাউন্ডে যেতে হবে, এইটা তারা একবারও বলেন নাই, কারণ তারা রিয়াল মাদ্রিদ খুব ভালো মতো চেনেন। ভিনসেন্ট কম্পানি নিজেও প্রস্তুত, মানে এই কথাগুলো তিনি এই কারণে বলছেন। রিয়ালের সাম্প্রতিক ফর্ম দেখে আপনি ওদের শক্তিমত্তা হালকা করে দেখতে পারবেন না। তারা বিশ্বের অন্যতম সেরা দল, অতীতে ওদের বিপক্ষে হেরেছি, কিন্তু ওদের এই ম্যাচ কিভাবে হারানো যায় সেটাই টার্গেট। এই ম্যাচে ওদের কিভাবে হারানো যায় সেটাই টার্গেট। অতীতের আর কিছু নিয়ে ভাবছি না। বার্নাবিউ থেকে এই ম্যাচে ভালো খেলতে হবে। বার্নাবিউতে বায়ার্ন ভালো খেলছে, তার চেয়েও তাদের ভালো খেলতে হবে, কারণ তারা জানেন রিয়ালের ওই শক্তিটা আছে আপনাকে হিট করার। ওই কোম্পানি আবার পরে বলছিলেন সাংবাদিকের এক প্রশ্ন থেকে যে এরা তো বারবার কামব্যাক করে, যে রেমনতাদা, সেটার জন্যই বলছিলেন যে অতীত নিয়ে আমি হচ্ছে কি আর ভাবতে চাই না। আবার তিনি এটাও যোগ করেছেন যে এরকম রেমনতাদা শুধুমাত্র রিয়াল মাদ্রিদ করে নাই, আরো অনেক দল করেছে। এইটার জবাবে আরবেলোয়া বলেছেন 15 বার চ্যাম্পিয়ন্স লিগ কারা জিতেছে। মানে অতীত নিয়ে একজন কোচ ভাবতে চান না, আরেকজন হচ্ছে কি অতীতটাকে শক্তি হিসেবে মনে করাচ্ছেন, যেহেতু তার দল এখন হচ্ছে কি আপনার মানে একটু হলেও পিছিয়ে রয়েছে সেই লড়াই। এইসব মানসিক লড়াই আসলে চলতেই থাকবে। এই ম্যাচে মানে বায়ার্ন মিউনিখের ওই মানসিকতার জায়গাটা যদি মানে ফাটল না ধরে, তাহলে বায়ার্নের এই ম্যাচে হারার কথা নয়। কিন্তু আপনার দলে ওই যে ভিনিসিয়াস, এমবাপে এরকম প্লেয়ার্সরা যখন থাকেন, মানে ধরেন আজকে ভিনিসিয়াসের দিন, আজকে এমবাপের দিন, আমরা ট্রেনিং এর ফুটেজ দেখছিলাম না রিয়াল মাদ্রিদের, সেখানে আপনি দেখবেন যে প্লেয়ারদের ভেতরে ওই শক্তিটা আছে, ওই মানসিকতাটা আছে, এবং আরবেলোয়া যা বলছে তার সঙ্গে মিল হয়তো খুঁজে পাবেন। বায়ার্নকে তাই মাঠে আসলে গিয়ে প্রমাণ করতে হবে যে না, উই আর মানে বেটার দেন ইউ। এবং রিয়াল মাদ্রিদের এক্ষেত্রে টার্গেটটা তারা এই ম্যাচেও করবে এমবাপ্পে এবং ভিনিসিয়াস, যে উপামেকানো একটু হচ্ছে আপনার সামটাইম ম্যাচের গতি থেকে একটু ছিটকে যায়, গত ম্যাচেও গেছে। বায়ার্ন মিউনিখের সম্ভাব্য একাদশটাও যদি আমরা দেখিনি, সেখানে ফার্স্ট লেগের 11 থেকে খুব বেশি পরিবর্তনের বায়ার্ন মিউনিখের দরকার নাই, যদিও লেনার্ড কার্লের সার্ভিসটা তারা মিস করতে যাচ্ছে এই ম্যাচটার মধ্যে। হ্যারি কেইন তিনি এই ম্যাচ স্টার্ট করবেন, এইটা নিয়ে কোনো ধরনের কোনো সন্দেহ নাই। পাভলোভিচ, কিমিক, লাইমার, স্ট্যানিসিচ, ওভারঅল যারা রয়েছে, এবং ম্যানুয়েল নয়ার কি করতে পারেন তেমন কোনো চেঞ্জ নাই আর কি। এক্স্যাক্টলি ফার্স্ট লেগটাতেই করেছেন। সুতরাং বায়ার্ন মিউনিখের এগেইনস্টে রিয়াল মাদ্রিদের আজকে একটা অ্যাসিড টেস্ট, এবং আরবেলোয়ার আমার মনে হয় আপনার সিজন ডিফাইনিং ম্যাচ এটা হতে যাচ্ছে। রিয়াল মাদ্রিদের সিজন ডিফাইনিং ম্যাচ, মানে আপনি এই ম্যাচ জিতেছেন তো আপনি চ্যাম্পিয়ন্স লিগে আছেন, আর এই ম্যাচ জিতলে আমার ধারণা চ্যাম্পিয়ন্স লিগ রিয়াল মাদ্রিদ জিতবে। মানে এই ম্যাচ যদি জেতে, পিএসজি আছে আমি জানি, হ্যাঁ পিএসজি আছে, কিন্তু এই ম্যাচ যদি বের করে দেয় তাহলে এরপরে আমার চ্যাম্পিয়ন্স লিগের ফেভারিট হবে রিয়াল মাদ্রিদ। কিন্তু আমি বিশ্বাস করি এই ম্যাচে বায়ার্ন মিউনিখ জিতবে, এবং বায়ার্ন মিউনিখ বেটার টিম হিসেবেই জিতবে, জিতে তারা পরের রাউন্ডে কোয়ালিফাই করবে। রিয়ালের এই মানে সিজনটা যদি তারা শিরোপা শূন্যই থাকে, চ্যাম্পিয়ন্স লিগের কাছে যদি রাতে তারা বাদ পড়ে, তাহলে তারা টান দুটো মৌসুম চ্যাম্পিয়ন্স লিগ বটেই, যে কোনো শিরোপা ছাড়াই কোনো রকম কোনো ট্রফিলেস, রিয়ালের জন্য একটা ধাক্কা। রিয়ালের জন্য, কারণ রিয়ালকে এই অবস্থায় আসলে দেখে কেউ অভ্যস্ত নয়। আপনি চ্যাম্পিয়ন্স লিগ জিততে পারছেন, আপনি লা লিগা জিতে সেটা কভার আপ করছেন, বা লা লিগা জিততে পারছেন না, চ্যাম্পিয়ন্স লিগে তো ওই 15টা টাইটেল, ওইটা তো আপনার হচ্ছে গিয়ে জিতছেন, সেই হিসেবেও তো আছে। রিসেন্ট টাইমসেও তো সবচেয়ে সফল দলটা হচ্ছে রিয়াল মাদ্রিদ, সেটা বলতেই হবে। আরবেলোয়ার জন্য আমার মনে হয় লাস্ট ম্যাচের সেকেন্ড হাফটাকে তিনি মডেল হিসেবে দাঁড় করাবেন। সেকেন্ড হাফে রিয়াল মাদ্রিদ যেভাবে খেলেছে, বেলিংহামের ইনক্লুশনটা আরবেলোয়াকে আরেকটু সাহস দেবে। বেলিংহামের একটা লম্বা টাইম মিসিং তিনি ছিলেন, এরপর যখন
কামব্যাকটা বেলিংহাম করলো লাস্ট ম্যাচে, সেই অ্যাপ্রোচগুলোকে তিনি চাইবেন ঠিকঠাক করতে। ভিনিসিয়াস জুনিয়র তিনি চাইবেন ওই গোল মিস যেভাবে তিনি করেছিলেন, দৃষ্টিকটু গোল মিস, সেইটাকে আজকের ম্যাচে গোলে কনভার্ট করতে। এই জিনিসগুলো হচ্ছে কি আরবেলোয়ার রেকটিফাই করতে হবে, না হলে এই ম্যাচ আমার মনে হয় এমনও হতে পারে বায়ার্নের মাঠে রিয়াল মাদ্রিদ বিধ্বস্ত হয়ে গেলেও কিছু করার নাই। খুব অবাক হওয়ার মতো হয়তো কিছু থাকবে না, কিন্তু দেন এগেইন রিয়াল মাদ্রিদ। আচ্ছা আমাকে কি আমি একটা ঘটনা আসলে বলে রাখি, আমি জানি না সেটা চেঞ্জ করার কোনো সুযোগ নাই, গুলি তো বের হয়েই গেছে। যখন আমরা প্রেডিকশনটা করি আসলে, হ্যাঁ 4টা ম্যাচের প্রেডিকশন, তখন তো হচ্ছে কি আপনি যে টেমপ্লেটটা আপনি আগে দিয়েছিলেন প্রেডিকশনটা, আমি ওই টেমপ্লেটটা ধরেই না বসাচ্ছিলাম। আমি মন থেকে স্কোর লাইনটা দিতে চেয়েছিলাম রিয়াল মাদ্রিদ 2 বায়ার্ন মিউনিক 1, কিন্তু গতকালকে শো এর সময় আমি দেখলাম, আমি তো মানে শোটা দেখার পর আমার কি আমি তো প্রেডিকশন দেইনি, বাট দেখি হচ্ছে সেটা আমার নিজেরই ভুল ছিল, সেটা বায়ার্ন 2 হয়েছে রিয়াল 1 হয়েছে, বাট আমি চেঞ্জ করছি না। বায়ার্ন 2 রিয়াল 1 ইউ ক্যান চেঞ্জ ইট, এখনো খেলা হয় নাই না, সেটা একটা প্রমাণ তো আপনার আছে, পরে বলবেন না এটা আমরা আপনাকে সেটা দিতেই পারি। আপনি যেভাবে লিডার বোর্ডে এগিয়ে আছেন তাতে আপনি ধরা ছড় বাইরে, কালকে রাতে দুইটাও আপনি মিলিয়ে দিয়েছেন প্রেডিকশন। আমি হচ্ছে যে ওই অপশনটা করতে চাই, আমি প্রেডিকশনটা চেঞ্জ করতে চাই, একটু সাহস করেই রিয়াল মাদ্রিদ 2 বায়ার্ন মিউনিক 1। রিয়াল মাদ্রিদ 2, আচ্ছা ঠিক আছে, দিস ইজ মানে ইউ আর গোয়িং প্লেসেস, মানে যদি এই এটা আমি প্রেডিকশন মিলে রিস্ক যায় নিচ্ছি। হ্যাঁ, রিয়াল মাদ্রিদ 2 বায়ার্ন মিউনিক 1, তার মানে খেলা যাচ্ছে এক্সট্রা টাইমে। আচ্ছা ঠিক আছে, এটা যদি মেলে তাহলে এটার কাট পিস আমরা রেডি রাখবো যাতে রাতের বেলায় এটা ছেড়ে দেওয়া যায়। ওকে ফাইন, লেটস সি কি হয়। এই ম্যাচের আলোচনা এখানে শেষ। দর্শক আপনি আপনার প্রেডিকশন জানাতে পারেন আমাদেরকে কমেন্ট সেকশনে। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.